আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বড় বড় ইংরেজি বাক্য যেভাবে লিখতে হয়। অর্থাৎ ছোট ছোট ইংলিশ সেন্টেন্স তো আমরা সবাই লিখি। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এ ধরনের সেন্টেন্স আমরা সবাই লিখি, ছোট ছোট বাক্য। কিন্তু সেন্টেন্সকে তো লং করতে হবে। কারণ আমরা একসাথে অনেক তথ্য দিতে গেলে সেন্টেন্সের দৈর্ঘ্য বেড়ে যাবে। সো এই বড় বড় ইংরেজি বাক্য লেখার জার্নিটা শুরু হতে পারে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করলে আশা করি আপনার এই যাত্রা সফল হবেই হবে ইনশাল্লাহ। সো আমরা একটা বড় সেন্টেন্সে, একটা লং সেন্টেন্সে আমরা আসলে কার কার দেখা পাই সেটা আগে আমাদের জানা উচিত যে একটা সেন্টেন্স লং হয় কেন, কিসের জন্য। একটা সেন্টেন্সে নর্মালি আমরা জানি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, কমপ্লিমেন্ট থাকে বা অবজেক্ট থাকে, তাই না? এগুলোর বাইরে আরো অনেক কিছু থাকে। সেটা আমরা বুঝবো কিভাবে? এগুলোর উপর আমাদের এর আগের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হয়েছে। আজ শুধু আপনাদের মনে করার সুবিধার্থে আমি আরেকবার বলি। একটা ভার্বকে যদি আমরা একটা ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যা পাই নর্মালি সেটা হয় বাক্যের সাবজেক্ট। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যা পাই সেটি হয় বাক্যের কি, অবজেক্ট। একটা ভার্বকে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটিকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। আবার যদি একটা বাক্যকে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি, যা দ্বারা একটা স্থানকে বুঝায়, তাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। একটা বাক্যের ভার্বকে আমরা কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম হয় অ্যাডভার্ব অফ টাইম। আমরা যদি কেন দ্বারা প্রশ্ন করি, উত্তর হিসেবে যা পাই তার নাম হয় অ্যাডভার্ব অফ রিজন। এই যে একটা বাক্যে যখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়াও এরকম অ্যাডভার্বিয়ালস এর দেখা পাই, সাক্ষাৎ পাই, তখন সেন্টেন্সটা লং হয়ে যায়। আর সেই লং সেন্টেন্সকে আমরা ইংরেজিতে লিখব কিভাবে বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব কিভাবে, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনার বিষয় আর কি। সো এইটুকু ভুলে যাওয়া যাবে না, কে বা কারা দিয়ে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে অবজেক্ট, কিভাবে ম্যানার, কোথায় প্লেস, কখন টাইম, কেন রিজন। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। সো এখানে একটা বড় সড়ো বা বিশাল দৈর্ঘ্যের একটা বাংলা বাক্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে বেকারত্বের অসীম ভোগান্তির কারণে কিছু মানুষ আমাদের চোখের সামনেই নীরবে মরে যায় 25-এই। কিছু মানুষ মরে যায় 25, একটা সুন্দর গান। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমি এই বাক্যটা লিখেছি এবং কথা সত্য। সো এই বাক্যটাকে আমরা ইংলিশে অনুবাদ করব কিভাবে? কি আছে বাক্যটা আরেকবার দেখে নেই। বেকারত্বের অসীম ভোগান্তির কারণে কিছু মানুষ আমাদের চোখের সামনেই নীরবে মরে যায় 25-এই। এই বিশাল দৈর্ঘ্যের বাংলা বাক্যকে আপনি ইংরেজিতে অনুবাদ করবেন কিভাবে? যে কোনো বাক্য ছোট হোক বা বড় হোক, তাকে ইংলিশে অনুবাদ করার জন্য সবার আগে আপনাকে বাক্যের ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্বকে খুঁজে পেলে আপনি বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল সব খুঁজে পাবেন। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? যদি আপনাকে জিজ্ঞেস করি এই বাক্যের ভার্ব কোনটা, আপনি কি বলবেন? আপনি নিশ্চয়ই বলবেন এই বাক্যের ভার্ব হলো মরে যায়। এই মরে যাওয়াটাই হলো ভার্ব। এখন যদি আমি ভার্বটাকে প্রশ্ন করি, কে মরে যায়? কে মরে যায়? উত্তর হলো কিছু মানুষ। কিছু মানুষ। এই কিছু মানুষ হচ্ছে বাক্যের সাবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যা পাই সেটা হয় বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার যদি আমি অবজেক্ট জানার জন্য ভার্বকে প্রশ্ন করি, কাকে মরে যায় কিংবা কি মরে যায়, কোনো উত্তর আসবে? আসবে না। আবার প্রশ্ন করেন, কি মরে যায়? উত্তর নেই। কাকে মরে যায়? উত্তর নেই। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাওয়া যায় না, সুতরাং এই বাক্যের কোনো অবজেক্ট নেই। দেয়ার ইজ নো অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। সমস্যা নেই, অবজেক্ট ছাড়াও বাক্য হবে। আচ্ছা, তাহলে অবজেক্ট পেলাম না, বাকিগুলো দেখি। সরি। একটা বাক্যের ভার্বকে আমরা যদি
কিভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে যা পাই তার নাম হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তো আমি যদি এখানে প্রশ্ন করি কিভাবে একটা মানুষ মরে যায় বা কিভাবে কিছু মানুষ মরে যায়, উত্তর হবে কি নীরবে মরে যায়। এই যে নীরবে শব্দটা, এটা হলো একটা অ্যাডভার্ব এবং এর নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমি যদি প্রশ্ন করি কোথায় মরে যায়, উত্তর হবে আমাদের চোখের সামনেই মরে যায়। এই যে আমাদের চোখের সামনেই, এটা হলো আমার অ্যাডভার্ব অফ কি প্লেস। এটা হচ্ছে আমার প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি আমি যে কখন মরে যায়, এই মানুষগুলো কখন মরে, উত্তর হলো 25-এ মরে, মানে 25 বছর বয়সেই মরে যায়। তাহলে এই 25-এই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি টাইম। এখন যদি প্রশ্ন করি কেন মরে যায়, উত্তর হলো কি বেকারত্বের অসীম ভোগান্তির কারণে। এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও বাড়তি যে অ্যাডভার্বিয়ালস গুলো থাকে সেগুলোর নাম আমরা জানলাম, সেগুলোকে খুঁজে বের করার উপায়ও আমরা শিখলাম। জাস্ট এই চারটা যদি আপনি মনে রাখেন, আবারও বলি, শুধু এই চার্ট মনে রাখলেই এরকম বিশাল দৈর্ঘ্যের বাংলা বাক্যকে আপনি নিমিষে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। কিভাবে? ভার্ব খুঁজে বের করবেন, এই ভার্বকে আপনি প্রশ্ন করবেন। যেমন এখানে ভার্বটা মরে যায়, কে মরে যায় বা কারা মরে যায়, কিছু মানুষ, তার মানে সাবজেক্ট। কি মরে যায়, উত্তর আসে না, মানে অবজেক্ট নেই। এখন যদি প্রশ্ন করি কিভাবে মরে যায়, নীরবে মরে যায়, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, কোথায় মরে যায়, আমাদের চোখের সামনে, অ্যাডভার্ব অফ প্লেস। তারা কখন মরে, 25-এ, এটা হলো টাইম। কেন মরে, আমাদের বেকারত্বের অসীম ভোগান্তির কারণে, অ্যাডভার্ব অফ রিজন। এখন একটা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার একটা সাধারণ নিয়ম আছে, একটা সাধারণ নিয়ম আছে আর একটা অসাধারণ নিয়মও আছে। আমি অসাধারণ নিয়মটা বুঝাবো, আগে সাধারণ নিয়মটা বলি। সরি, সাধারণ নিয়মটা হচ্ছে প্রথমে বাক্যের সাবজেক্ট নিতে হয়, সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল যা থাকে নিবেন, তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, এরপরে প্লেস, এরপরে টাইম, এরপরে রিজন নিতে হয়। এটা হলো বিগিনারদের জন্য একদম সাধারণ নিয়ম। তো আমরা তো এখন বিগিনার, আমি ধরে নিলাম আমরা এখন বিগিনার। সো আমাদের উচিত হবে প্রথমে এই নিয়মটা ফলো করে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ম্যানার প্লেস টাইম রিজন, আমাদের উচিত হবে এই নিয়মটা অনুসরণ করে আমরা এই বাক্যটাকে আগে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব, তারপর আমরা দেখি সেটাকে অন্য কি করা যায়। তাহলে আমরা আগে সাবজেক্ট নিব। আমার সাবজেক্ট কোনটা, কিছু মানুষ। সো আমি লিখে দিলাম সাম পিপল, কিছু মানুষ। ভার্ব কোনটা, মরে যায়, মরে যাওয়ার ইংলিশ কি ডাই। সো আমি এখানে ডাই লিখলাম। এই বাক্যটা নিয়ে অনেক কথা আছে, মনোযোগ দিতে হবে। আমি একটু পরে আবার এখানে কিছু ভার্ব পরিবর্তন করব, শব্দকে বদলাবো, মনোযোগ দেন। সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার অবজেক্ট, অবজেক্ট তো নেই, ঠিক আছে নিব না। তাহলে এখন ম্যানার নিব। ম্যানার কিভাবে মরে যায়, নীরবে, সাইলেন্টলি, নীরবে মরে যায়। আচ্ছা, তাহলে এটা হলো আমার সাবজেক্ট, এটা ভার্ব, এখানে অবজেক্ট নেই, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানারের পরে কি আসবে যেন, প্লেস। কোথায় মরে যায়, আমাদের চোখের সামনে। এই যে যখন এই অ্যাডভার্বিয়াল গুলোকে অনুবাদ করবেন, যেমন আমাদের চোখের সামনে একটা অ্যাডভার্বিয়াল, তারপর বেকারত্বের অসীম ভোগান্তির কারণে একটা অ্যাডভার্বিয়াল, এরকম যখন কোনো অ্যাডভার্বিয়ালকে আপনি অনুবাদ করবেন সেটাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। বুঝেন নাই মনে হয়? এই যে আমাদের চোখের সামনে, এই তিনটা শব্দ মিলে তো একটা বাক্যের পার্ট, একটা ফ্রেজ হয়েছে না? কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরকম যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে আপনাকে আগে সামনের ইংলিশ লিখতে হবে, তারপর লিখতে হবে আমাদের চোখ। তাহলে সামনের ইংলিশ কি, সামনের ইংলিশ কি ইন ফ্রন্ট অফ, আবার সামনের ইংলিশ কি বিফোর, তাই না? সো এখানে আমি বিফোর দিলাম, তো বিফোর, সামনে। এবার আমাদের চোখ, তো আমি লিখে দিলাম আওয়ার। আমাদের চোখ কয়টা, দুইটা না, দিলাম আই। এটা হলো আমার অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, ম্যানার হলো, প্লেস হলো। এবার আমার টাইম, সময় দরকার। কখন মরে যায়, 25-এ, মানে 25 বছর বয়স। আচ্ছা,
বয়সের পূর্বে প্রেপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার হয়। বয়সের পূর্বে প্রেপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার হয়, মানে আপনাকে লিখতে হবে অ্যাট 25। তবে যদি আরেকটু সাজিয়ে লিখি অ্যাট দ্য এজ অফ 25, তাহলে আরো সুন্দর শোনায়। সো আমি দিলাম অ্যাট দ্য এজ অফ 25। তাহলে এটা হচ্ছে আমার টাইম। ম্যানার হলো, প্লেস হলো, টাইম হলো। এবার আমার রিজন আসবে, কেন মানুষ মরে যায়? উত্তর হলো বেকারত্বের অসীম ভোগান্তির কারণে। পেছন দিক থেকে যাব। আচ্ছা, পেছনের শব্দটা কি? কারণে। কারণের ইংলিশ কি? আপনার যে কোনো ফ্রেজ আপনাকে পেছন থেকে অনুবাদ করতে হবে। সো কারণ, কারণের ইংলিশ কি? বিকজ অফ বা ডিউ টু। সো আমি এখানে দিলাম ডিউ টু, কারণে। ওকে, কিসের কারণে? অসীম ভোগান্তি। অসীম মানে কি? যার কোনো সীমা নেই। অসীম মানে কি? যার কোনো শেষ নেই, অর্থাৎ যা আনলিমিটেড কিংবা যা লিমিটলেস, ঠিক আছে? কিংবা আমরা যাকে বলতে পারি ইমেন্স। তাহলে আমি এখানে লিখে দিলাম যে ডিউ টু ইমেন্স ভোগান্তির জন্য, সাফারিংস। কিসের? বেকারত্বের। তাহলে আমি দিলাম অব আনএমপ্লয়মেন্ট। এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ কি? রিজন। খেয়াল করছেন? তাহলে আমি সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, অবজেক্ট তো নেই, ম্যানার, প্লেস, টাইম, রিজন। বাক্যটা কি হলো? সাম পিপল ডাই সাইলেন্টলি বিফোর আওয়ার আইস অ্যাট দ্য এজ অফ 25 ডিউ টু ইমেন্স সাফারিংস অফ আনএমপ্লয়মেন্ট। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। সাফারিং এর পর ফ্রম দিলে আরো ভালো হয়। আচ্ছা, তো আমরা মোটামুটি নিয়ম ধরে আমরা স্বাভাবিক যে অনুবাদটা করা দরকার করে ফেলছি, কিন্তু আমি চাচ্ছি এই বাক্যটাকে এভাবে না রাখতে। কেন? কারণ হলো এটা কোনো সংবিধানের নিয়ম না যে আপনাকে আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিতে হবে, তারপর একদম ধারাবাহিকভাবে ম্যানার, প্লেস, টাইম, রিজন নিতেই হবে। এটা কোনো সংবিধানের নিয়ম না। কি বলে? হ্যাঁ, এটা কোনো সংবিধানের নিয়ম না। তাহলে আমরা কি করতে পারি? আমরা বাক্যের প্রিন্সিপাল ক্লোজটুকু আগে লিখব। প্রিন্সিপাল ক্লোজ কোনটা? মূলত এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা নিয়েই মূলত প্রিন্সিপাল ক্লোজ। সো প্রিন্সিপাল ক্লোজটুকু আপনি রাখবেন মাঝখানে। রাইখা প্রিন্সিপাল ক্লোজের সামনে কিছু অ্যাডভার্বিয়াল বসাবেন, এর পেছনে কিছু অ্যাডভার্বিয়াল বসাই দিবেন। অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম, রিজন সবগুলো একদিকে না লিখে আপনি ভাগ করে নেবেন। ধরেন বাক্যের মধ্যে ম্যানার, প্লেস, টাইম, রিজন চারটাই আছে, তো আপনি দুইটাকে আগে নিয়ে আসেন, আবার দুইটাকে আপনি পরে নিয়ে যান, আর মাঝখানে প্রিন্সিপাল ক্লোজ রাখবেন। এতে কি হয়? অর্থের একটা ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে। ঠিক আছে? তাহলে আপনি দুইটা অংশকে আগে নেবেন, দুইটাকে পিছিয়ে নেবেন। এখন আপনি বলতে পারেন কোনটা আগে নিব আর কোনটা পিছিয়ে নিব? ম্যানার আগে নিব নাকি রিজন আগে নিব? টাইম আগে নিব নাকি প্লেস আগে নিব? আমি তো জানি না। আপনার না জানলেও সমস্যা নেই। আপনি যদি এটা না বুঝেন কোনটা আগে নিলে ভালো হয়, তাহলে আপনি বাংলা বাক্যটার দিকে তাকাবেন। এই যে বাংলা বাক্যটা আছে, সাবজেক্টটাকে কিছু মানুষ, সাবজেক্টের আগে একটা অ্যাডভার্বিয়াল আছে, তার নাম কি? রিজন। যেহেতু রিজন দিয়ে বাক্যটা শুরু হয়েছে, আপনিও রিজন দিয়ে বাক্য শুরু করতে পারেন। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে যদি বাক্যের শুরুতে প্লেস থাকতো, আমরাও প্লেস দিয়ে শুরু করব। অর্থাৎ আপনার কাজ হলো বাক্য পড়ে এটা বোঝা যে অংশটুকু বাক্যের শুরুতে দিলে অর্থটা সুন্দর শোনায়, সেটাকে আপনি শুরুতেই দিবেন। যেটাকে শেষে দিলে অর্থ ভালো শোনায়, সেটাকে আপনি শেষেই দিবেন। অর্থাৎ কোনটা আগে দিবেন আর কোনটা পরে দিবেন, এটা বোঝার জন্য আলাদা করে কোনো নিয়ম নেই। আপনার যা মন চায় তাই আগে দেন, যা মন চায়
তাই পরে দেন, অর্থটা সুন্দর হলেই হলো। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাধারণ উপায় বলে দিছি যে যদি আপনি না বুঝতে পারেন কোনটা আগে দিলে ভালো শোনায় আর কোনটা পরে দিলে ভালো শোনায়, সেক্ষেত্রে আপনি বাংলা বাক্যের দিকে তাকাবেন। বাংলা বাক্যের যে অংশটা আগে আছে আপনিও সেটা আগে নেবেন। তাহলে আগে আছে কোনটা? রিজন। তাহলে আমি রিজনটা আগে লিখব। বেকারত্বের অসীম ভোগান্তির কারণে, পেছন থেকে অনুবাদ করতে হবে। তো আমি এখানে কারণের ইংলিশ দিয়ে দিলাম, কারণের ইংলিশ দিয়ে দিলাম ডিউ টু। ওকে, ডিউ টু, কারণে। এবার কিসের কারণে? অসীম ভোগান্তি। তাহলে আমি লিখব অসীম বলতে কি আনলিমিটেড আমরা বলছিলাম, তো আমি লিখে দিলাম যে ইমেন্স সাফারিংস, অসীম ভোগান্তি। আচ্ছা, এবার বেকারত্বের র এর ইংলিশ কি হয়? অফ হয়, কিন্তু আমি অফ না দিয়ে আমি লিখলাম কস্ট বাই, বেকারত্বের জন্য আনএমপ্লয়মেন্ট। এখন আপনি বলতে পারেন যেখানে র এর ইংলিশ অফ, সেখানে আপনি অফ না দিয়ে কেন কস্ট বাই লিখলেন? বিষয়টা বোঝেন। কস্ট বাই মানে কি? কোনো কিছুর দ্বারা যা ঘটে তাকে বলা হয় কস্ট বাই। তাহলে এই সাফারিং, এই দুর্ভোগটা কেন হয়? কার দ্বারা হয়? দুর্ভোগটা হয় কিন্তু বেকারত্বের কারণে। তাই আমি যদি কস্ট বাই লিখি অর্থটা আরো সুন্দর হয়। তাহলে আমার কি হলো? ডিউ টু ইমেন্স সাফারিংস কস্ট বাই আনএমপ্লয়মেন্ট। তাহলে আমার কথা ছিল সাবজেক্ট দিয়ে শুরু করার, কিন্তু আমি শুরু করলাম একটা অ্যাডভার্বিয়াল দিয়ে। এটা করার অধিকার আপনার আছে কিনা? অবশ্যই আছে। সেক্ষেত্রে একটা করণীয় আছে। কি করণীয়? করণীয়টা হলো যে কোনো অ্যাডভার্বিয়াল লেখার পর আপনাকে কমা চিহ্ন দিয়ে তারপর সাবজেক্টটা লিখতে হবে। আমরা যখন শুরুতে সাবজেক্ট লিখি তখন কমা লাগে না, বাট যদি আপনি সাবজেক্ট লেখার আগেই এরকম কোনো অ্যাডভার্বিয়াল লিখে দেন, তাহলে এরপরে একটা কমা চিহ্ন ব্যবহার করে তারপর আপনাকে সাবজেক্টটা লিখতে হবে। তাহলে আমার এখন সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কিছু মানুষ। সো আমি এখানে লিখে দিলাম কিছু মানুষের জন্য কি? সাম পিপল, কিছু মানুষ। এবার আমার ভার্ব দরকার। ভার্বটাকে, ভার্ব হলো মরে যায়। তো মরার ইংলিশ কি? ডাই। তো আমরা ডাই না দিয়ে একটু অন্যভাবে লিখি। তো আমি লিখে দিলাম পেরিশ। পেরিশ মানে কি? ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ডাইকেই বোঝাচ্ছে, কিন্তু আমরা একটু অন্য থিমে লিখলাম। তাহলে পেরিশ মরে যায়, ধ্বংস হয়ে যায়। আচ্ছা, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট তো নেই। যেহেতু অবজেক্ট নেই, তাহলে আমাকে এখন বাকি অংশগুলো লিখতে হবে। তো আমরা শুরুতে রিজনটা লিখছি, তাহলে বাকি আরো কি আছে? ম্যানার আছে, প্লেস আছে, টাইম আছে। আপনি কি করবেন এখন? নিয়মটা কি ছিল? আগে ম্যানার লেখার কথা ছিল, তারপর প্লেস, তারপরে টাইম, তারপরে কি? রিজন। কিন্তু আমরা ব্যালেন্স রাখার জন্য কি করছি? রিজনটাকে আগে কেটে নিয়ে আসছি। এখন বাকি কি আছে? তিনটা আছে না? ম্যানার, প্লেস, টাইম। ওই তিনটাই লিখে দেন, তাহলে তো হয়ে গেল। প্রথমে ম্যানার। ম্যানার কোনটা? নীরবে। সো নীরবের ইংলিশ কি? এইখানে ম্যানারটা এই যে এখানে লিখছি, তো আমিও লিখলাম নীরবের ইংলিশ কি? সাইলেন্টলি। সো আমি দিয়ে দিলাম সাইলেন্টলি, নীরবে মরে যায়। এটা হলো আমার ম্যানার। এবার আমি প্লেস দিব। কোথায় মরে যায়? আমাদের চোখের সামনেই মরে যায়। তাহলে বিফোর আওয়ার আইস, আমাদের চোখের সামনেই। এবার কবে? 25-এই। তো আমি দিলাম অ্যাট দ্য এজ অফ 25। তাহলে প্রথম বাক্যটা আর পরের বাক্যটার মধ্যে পার্থক্যটা কোথায়? প্রথম বাক্যটা নিয়ম ধরে আমরা আগে সাবজেক্ট নিয়েছি, তারপর ভার্ব নিয়েছি, এরপর আমি ম্যানার, প্লেস, টাইম, রিজন লিখছি। কিন্তু দ্বিতীয় বাক্যে আমার মনে হয়েছে যে ম্যানার, প্লেস, টাইম, রিজন সব একদিকে দিলে একদিকে ওজন বেশি হয়ে যায়, তাই আমি কিছু অংশকে আগে নেই। তো যেহেতু বাক্যটা শুরু করছে রিজন দিয়ে, আমরাও শুরুতে রিজন দিলাম। যদি এমন হয়তো বাক্যটার শুরুতে রিজনও আছে, তারপর এখানে প্লেসও আছে, তাহলে আমরাও শুরুতে রিজন আর প্লেসকে নিতাম। দুইটা বাক্যের মধ্যে একটু পার্থক্য খোঁজার জন্য সেন্টেন্স দুইটা আপনারা পড়ে দেখেন। নিচের বাক্যটা সাইলেন্টলি প্রথমে দিলেও কমা হবে কিনা? সাইলেন্টলি প্রথমে আপনি দিবেন না তো। তাহলে নিচের বাক্যটা কি হলো? সুন্দর একটা বাক্য, ডিউ টু ইমেন্স সাফারিংস কজড বাই আনএমপ্লয়মেন্ট, some people perish silently
before our eyes at the age of 25. তাহলে সাবজেক্টের আগে যাই লিখেন না কেন তারপর একটা কমা চিহ্ন দিয়ে সাবজেক্ট লিখতে হবে। আচ্ছা, এখন যদি আপনাদেরকে আমি বলি এই বাক্যটা বনাম নিচেরটা, এই দুইটা বাক্যের মধ্যে আপনার কাছে কোন বাক্যটা ভালো লেগেছে? 1 আর 2, এই দুইটার মধ্যে আপনার কাছে কোনটা ভালো লেগেছে? কোনটা ভাবেন তো একবার। এটা আর এটা, দুইটার মধ্যে আপনার কাছে তুলনামূলক স্ট্যান্ডার্ড মনে হয়েছে কোনটা? নিশ্চয় আপনি বলবেন 2 নাম্বারটা। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা যে আমরা সমস্ত অ্যাডভার্বিয়ালসকে একদিকে না রেখে কিছু অংশ আমরা আগে রাখবো, কিছু অংশ আমরা কি পরে রাখবো। এইভাবেই আপনি লং সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারেন।